ওকে, যেটা বলছিলাম, এই যে এই বক্সের কথা যখন চিন্তা করব, বক্সে তখন বলা যায় যে এই একটা ডিরেকশন ধরে নিলাম এক্স, এই ডিরেকশনটা ধরে নিলাম ওয়াই, এবং এই থার্ড যে ডিরেকশনটা সেটা ধরে নিলাম জেড। তাহলে এই বক্সের মধ্যে টি মুহূর্তে কোনো একটা ইলেকট্রন বা কোনো একটা পার্টিকেল আছে কিনা, সেই প্রবাবিলিটিটাকে আমরা বলতে পারি সাই এক্স ওয়াই জেড টি হোল স্কোয়ার। থ্রি ডাইমেনশন বলছে দেখে এক্স ওয়াই জেড, সাই এক্স ওয়াই জেড টি হোল স্কোয়ার। বুঝা গেছে? তাহলে এটা হলো একটা থ্রি ডাইমেনশনের ক্ষেত্রে। ঠিক সিমিলারলি আমরা যদি একটা প্লেনের কথা চিন্তা করি, তাহলে এটা হলো একটা প্লেন, এখানে হলো শুধু আছে এক্স আর ওয়াই, তাহলে তখন হয়ে যাবে সাই এক্স ওয়াই টি হোল স্কোয়ার। জেড আর থাকবে না। যে এই প্লেনটার মধ্যে কোনো একটা পার্টিকেল আছে কিনা সেটা পাওয়ার প্রবাবিলিটি সাই এক্স ওয়াই টি হোল স্কোয়ার। আর আপাতত আমাদের এখানে এই টু ডাইমেনশনাল থ্রি ডাইমেনশনাল এত কমপ্লেক্সের ভিতরে যায়নি, জাস্ট ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে বলা হচ্ছে যে এই লাইন বরাবর জিরো থেকে টি এর মাঝে কোনো একটা পার্টিকেল আছে কিনা সেটা পাবার প্রবাবিলিটি হলো টি মুহূর্তে আছে কিনা সেটা পাবার প্রবাবিলিটি হলো সাই এক্স টি হোল স্কোয়ার। তো এটা হলো আমাদের প্রবাবিলিটি ফাংশনের হোল স্কোয়ারের ভ্যালু। তাহলে প্রথম জিনিস যেটা যে প্রথম জিনিস যেটা আসলো সেটা হলো এই ইকুয়েশনের সাই এক্স টি মানে হলো ওয়েভ ফাংশন। সেকেন্ড জিনিসটা কি আছে দেখো, আমরা যদি একটা একটা করে আসি এখন। সাই এক্স টির কথা তো বললাম, এইচ কাট হোল স্কোয়ার। এইচ কাট হোল স্কোয়ার কি এটা অলরেডি তোমরা জানো, গত ক্লাসে দেখেছি। এইচ কাট হলো এইচ বাই টুয়াইস পাই। তাহলে এইচ বাই টুয়াইস পাই এটাই আমাদের এইচ কাট, এবং সেটার হোল স্কোয়ার এখানে আছে, ডিভাইডেড বাই টুয়াইস এম। এম মানে হলো যে পার্টিকেলটা নিয়ে আমরা চিন্তা করছি, যে এই পার্টিকেলটার প্রবাবিলিটির কথা আমরা হিসাব নিকাশ করব, সেই পার্টিকেলের ভর মাস কত সেটা হলো এম। তারপরে কি আছে দেখো, ডেল্টা স্কোয়ার সাই এক্স টি বাই ডেল্টা এক্স স্কোয়ার। তার মানে এই যে প্রবাবিলিটি ফাংশনটা যে আছে, সরি ওয়েভ ফাংশনটা যে আছে, এই ওয়েভ ফাংশনের ডবল ডেরিভেটিভ, একে এক্স এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েট করা হচ্ছে, সেটা হলো ডেল্টা স্কোয়ার সাই এক্স টি ডিভাইডেড বাই ডেল্টা এক্স স্কোয়ার। তার মানে ওয়েভ ফাংশনের ডবল ডেরিভেটিভ হলো এই সেকেন্ড টার্মটা। তারপরে কি আছে, ভি এক্স। ভি এক্স হলো যে আমরা যেই পার্টিকেলটা নিয়ে চিন্তা করছি, সেই পার্টিকেলটার এনার্জি কতটুকু। একটা পার্টিকেল যখন মুভ করবে বা এক জায়গায় থাকবে, এটার তো একটা এনার্জি থাকবে, সেই এনার্জিটা হলো ভি এক্স। এবং এক্স বলতে বোঝানো হচ্ছে শুধুমাত্র একটা ডিরেকশনের কথা, যে জিরো থেকে এক্স ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে ভি এক্স। তারপরে সাই এক্স টির কথা অলরেডি বললাম। জে, জে মানে তোমরা জানো যে কমপ্লেক্স নাম্বারের যে জে থাকে, জে মানে হলো রুট ওভার মাইনাস ওয়ান, কমপ্লেক্স নাম্বারের ইমাজিনারি কনস্ট্যান্ট বলা হয় এটাকে, জে ইকুয়াল টু মাইনাস ওয়ান। জে ইজ দ্য ইমাজিনারি কনস্ট্যান্ট রুট ওভার মাইনাস ওয়ান। তারপর আবারও এসেছে এইচ কাট। এইচ কাট ওই যে যেটা বললাম এইচ বাই টুয়াইস পাই। তারপরে কি আছে, ডেল্টা সাই এক্স টি ডিভাইডেড বাই ডেল্টা টি। তার মানে এটা হলো এই ওয়েভ ফাংশনের সিঙ্গেল ডেরিভেটিভ টাইমের সাপেক্ষে। এখানে যেটা ছিল সেটা কিন্তু এক্স এর সাপেক্ষে, যে ডিরেকশনটা আছে বা যে ডিস্টেন্সটা আছে সেই ডিস্টেন্সের সাপেক্ষে হলো প্রথমটা, আর সেকেন্ডটা যেটা আছে ডান দিকে রাইট হ্যান্ড সাইডে সেটা হলো টাইমের সাপেক্ষে। তো এই হলো আমাদের শ্রোডিঞ্জারস ওয়েভ ইকুয়েশন। এটাকে যেহেতু এটা সিঙ্গেল ডাইমেনশনে আছে, ওয়ান ডাইমেনশনে আছে এবং টাইমের সাপেক্ষে সবকিছু হিসাব করা হচ্ছে, এটাকে বলা হয় ওয়ান ডাইমেনশনাল টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জারস ওয়েভ ইকুয়েশন। টাইম ডিপেন্ডেন্ট কারণ ইকুয়েশনে টি আছে, টাইমের উপর ডিপেন্ড করছে, এবং শুধু এক্স নিয়ে আমরা হিসাব করছি। এই যে এই প্লেনের মতন এক্স ওয়াই বলে কোনো কিছু নাই, আবার এই বক্সের মতন এক্স ওয়াই জেড বলেও কোনো কিছু নাই। তার মানে এটা হলো ওয়ান ডাইমেনশন। সো ওয়ান ডাইমেনশনাল টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জারস ওয়েভ ইকুয়েশন। তো এটাই হলো আমাদের শ্রোডিঞ্জারস ওয়েভ ইকুয়েশন, যেটাকে আমরা সব জায়গায় ইউজ করি। এটা দুই তিনটা অ্যাপ্লিকেশন তোমাদের এই কোর্সে আছে, বাট ফার্দার যখন ইলেকট্রনিক্স নিয়ে কেউ যদি রিসার্চ বা
হায়ার স্টাডি করে তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা রেগুলারই দরকার হয়। এবং এই জিনিসটা সবসময় তোমাদের মাথায়ও থাকতে হবে যদি ইলেকট্রনিক্স নিয়ে কাজ করো। আমি যেমন পার্সোনালি আমার পড়াশোনা বা যা কিছু সবকিছু ইলেকট্রনিক্স নিয়ে, তোমরা দেখবা ওই ভার্সিটিতে আমি তো এখন বসি অন্য একটা রুমে, আগের যে রুমে বসতাম ওই রুমে আমার একটা হোয়াইট বোর্ড ছিল। ওই হোয়াইট বোর্ডে এই কোয়েশনটা আমার সবসময় লেখা থাকতো, কারণ এটা চোখের সামনে থাকলে আমি যেসব রিসার্চ করি বা যেসব কাজ করি এগুলো অনেক কিছু বোঝাটা সহজ হয়ে যায়। আমার আগের রুমে গেলে দেখবা এটা হোয়াইট বোর্ডে একদম বড় করে আমি সবসময় লিখে রাখি যেন চোখের সামনে থাকে, এই কোয়েশনটা এত বেশি দরকার হয়। তো এই হলো আমাদের টাইম ডিপেন্ডেন্ট ওয়ান ডাইমেনশনাল শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন। এখন যেটা যে আমাদের আসলে যখন কাজ করব অনেক সময় এই টাইম ডিপেন্ডেন্টের ব্যাপারটাতে কিছুটা কমপ্লিকেসি আসে। বুঝাই যাচ্ছে যে আমার যত বেশি প্যারামিটার থাকবে, যত বেশি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা ইকুয়েশনে থাকে, তত ইকুয়েশনটা কি জটিল হয়ে যায়। তো এইটাকে জটিল কম রাখার জন্য বা জটিলতা কমানোর জন্য আমরা যে কাজটা করব সেটা হলো এখানে যেই টাইমটাকে আছে টাইমটাকে সামহাও আমরা ইগনোর করে দিতে পারি কিনা সেটা নিয়ে চিন্তা করব। এবং এর পরের স্টেপে ওই কাজটাই করা হয়েছে যে আমরা এটাকে স্টেপ বাই স্টেপ টাইমটাকে কিভাবে ইগনোর করতে পারি বা অমিট করতে পারি সেটা সম্পর্কে আমরা আলোচনা করে দেখাচ্ছি। তো আমরা পরবর্তী চলে আসি যে এখানে দেখতেই পাচ্ছ সাই এক্সটি যেটা, সাই এক্সটি মানে যেটা বললাম ওয়েভ ফাংশন যেখানে এক্স আর টি দুটো আলাদা আলাদা ভ্যারিয়েবল আছে। তো এটাকে একটু সহজের জন্য যে কাজটা করা হলো, মানে আমরা স্টেপ বাই স্টেপ আগাবো, প্রথম কাজ করা হলো এটাকে দুই ভাগে ভাগ করে ফেলা হলো। এই ফাংশনটার এক্স একটা ভেরিয়েবল টি একটা ভেরিয়েবল, সো আমরা এই একটা ফাংশনকে দুইটা ফাংশনে ভাগ করে দিচ্ছি। একটা ফাংশন হলো শুধু সাই এক্স, যেটা শুধু ডাইমেনশনের উপর বা ডিরেকশনের উপর বেস করে হচ্ছে, এটা হলো সাই এক্স। আরেকটা দিলাম ফাই টি, ফাই টিটা দিলাম শুধুমাত্র টাইমের জন্য, এটাকে আলাদা করে দিলাম। এই আলাদাটা করলাম কারণ আমরা আলটিমেটলি বের করতে চাচ্ছি হলো টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন। তো টাইম ইন্ডিপেন্ডেন্ট বের করতে চাইলে সময়টাকে আমাদের সামহাও বাইরে নিয়ে যেতে হবে। তো এটাকে যদি এই কাজ করি তাহলে আমরা পরবর্তীতে কি করতে পারি, এই উপরে যে ইকুয়েশনটা আছে দেখো, এই ইকুয়েশনে যত জায়গায় সাই এক্স টি আছে সব জায়গায় সাই এক্স টির ভ্যালু বসাবো সাই এক্স ফাই টি। ঠিক আছে, তো প্রথম দেখো যে আমাদের এখানে একটা সাই এক্স টি ছিল, এই সাই এক্স টিটাকে আমরা সাই এক্স ফাই টি নিয়ে আসলাম। এখানে কি ছিল সাই এক্স টি, দেখো উপরের লাইনটার সাথে আবার আমি একটু তাহলে জুম আউট করলে কি তোমাদের দেখার জন্য কি বেশি ছোট হয়ে যাচ্ছে? আমি উপরের ইকুয়েশনটা সহ এখানে রাখতে যাচ্ছি, বুঝতে পারছো এখন ইকুয়েশনটা কি দেখা যাচ্ছে ক্লিয়ার দুইটাই, উপরেরটা নিচেরটা? জি স্যার, দেখা যায়। আচ্ছা তাহলে দেখো আমরা যে কাজ করছি, এইখানে সাই এক্স টির জায়গায় সাই এক্স ফাই টি নিয়ে আসলাম। তারপরে যেটা করলাম সেটা হলো এইখানেও ছিল সাই এক্স টির ডবল ডেরিভেটিভ ছিল এক্স এর সাপেক্ষে। তাহলে এখন যেটা হবে এইখানে আমরা করতে পারি সেম জিনিসটাই যে ডেল্টা স্কোয়ার সাই এক্স টি ফাই সাই এক্স ফাই টি বাই ডেল্টা এক্স স্কোয়ার। এখন আমরা যখন এক্স এর সাপেক্ষে এটা ডিফারেন্সিয়েট করব তখন তো এক্স নাই যে টার্মগুলো আছে, অর্থাৎ ফাই টি এর যে টার্মটা সেই টার্মটা কি কনস্ট্যান্ট হয়ে যাবে। তোমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন এটা পড়েছো যে আমাদের যদি এই ইকুয়েশনটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে যত জায়গায় এক্স আছে সেগুলো হলো ডিফারেন্সিয়েট হবে, আর যে জায়গাগুলোতে এক্স নাই শুধু টাইম আছে সেটা আর ডিফারেন্সিয়েট হবে না, সেটা হলো কনস্ট্যান্ট হিসেবে থাকবে। তো কনস্ট্যান্ট থাকলে কি হয়, এই কনস্ট্যান্টটাকে আমরা ডিফারেন্সিয়েশনের আগে নিয়ে আসি, তাহলে এই ফাইটিটা চলে আসলো আগে, আর এখানে ডেল্টা স্কোয়ার সাই এক্স বাই ডেল্টা এক্স স্কোয়ার এটা রইলো। ঠিক আছে, এখন থার্ড যে জায়গাটা ছিল এই যে ডান দিকে, ডান দিকে এখানে কি ছিল ডেল্টা সাই এক্স টি বাই ডিটি। এখানেও সিমিলার জিনিস যে এটাকে ডিফারেন্সিয়েট করা হচ্ছে টি এর সাপেক্ষে সময়ের সাপেক্ষে। সো এখানে ফাই টিটা ডিফারেন্সিয়েশনের ভেতরে থাকবে আর
সাই এক্স যেটা সেটাকে আমরা বাইরে নিয়ে আসবো অ্যাজ এ কনস্ট্যান্ট। তো আমরা ওই কাজটা এখানে করলাম। এখন জুম করে দিলে সমস্যা হওয়ার কথা না। দেখো এই যে সাই এক্সটাকে বাইরে নিয়ে আসলাম কনস্ট্যান্ট হিসেবে, আর ফাই টি বাই ডেল্টা টি এই অংশটা ডিফারেন্সিয়েশনের ভিতরে রয়ে গেল। সো আলটিমেটলি যেটা করলাম যে প্রথম যে ইকুয়েশনটা উপরে দেখে আসলাম শ্রোডিঞ্জারস ওয়েভ ইকুয়েশন ছিল টাইম ডিপেন্ডেন্ট, সেটা থেকে আমরা এই ইকুয়েশনটা এখন পর্যন্ত আনলাম। এবার আমরা কি করতে পারি দেখো, এরপরে আমরা যে স্টেপটা করেছি সেটা হলো এই জায়গায় সাই এক্স আছে, সাই এক্সটাকে লেফট সাইডে নিয়ে আসবো, আর ফাই টি যত জায়গায় আছে ফাই টি গুলাকে রাইট সাইডে নিয়ে আসবো। তাহলে আমাদের এখন যে ইকুয়েশনটা আছে ইকুয়েশনে দুইটা টার্ম আছে, এই একটা টার্ম আর এইখানে একটা টার্ম। লেফট সাইডের কথা বলছি, রাইট সাইডেরটা আমি পরে হিসাব করি। এই দুইটা টার্ম আছে, দুই জায়গাতেই একটা জিনিস কমন হলো ফাই টি, এখানে একটা ফাই টি আছে, এখানে একটা ফাই টি আছে। সো আলটিমেটলি আমরা যেটা করতে পারি এই ফাই টিটাকে কমন নিয়ে নিলাম, বাঁদিকে যদি নিয়ে আসি তাহলে আর ফাই টিটার দরকার নেই, শুধু ভেতরের অংশটা থাকবে। আমি করেই দেখাচ্ছি এখানে। আলটিমেটলি আমরা যেটা করব যে এখানে আর এই ফাই টিটা থাকবে না, এখানেও ফাই টি থাকবে না, দুটাকে আমরা কমন করে বাইরে নিয়ে আসবো। আলটিমেটলি আমাদের এখানে একটা ব্র্যাকেট দিয়ে লেফট সাইডে ফাই টি নিয়ে আসলাম, এখানে ধরলাম যে এটা হলো ফাই, এবং এখানে ব্র্যাকেটের মধ্যে আসবে টি। আচ্ছা এটা টেক্সট দিয়ে দিলে অসুবিধা হবে। ফাই টিটাকে কমন নিয়ে বাইরে চলে আসলাম, তাহলে কি আমার ভিতরের ফাই টি দুটো থাকলো না। এরপরে যেটা করলাম যে এই ফাই টিটাকে ডান দিকে নিয়ে আসবো, নিচে ভাগ দিয়ে দেখো পরের লাইনে যেটা হলো 1/ফাই টি হয়ে গেল, এই ফাই টিটা ডানে চলে এসেছে। আর এখানে সাই এক্স যেটা ছিল, সাই এক্সটাকে বাঁ দিকে নিয়ে আসলাম ভাগ করে, তাহলে 1/সাই এক্স হয়ে গেল। এখন দেখো আমাদের এই দুইটা ইকুয়েশনের কথা চিন্তা করে, যে এই দুই ইকুয়েশনে মোটামুটি ভাবে আমাদের সাই এক্স, আচ্ছা এইখানেরও একটা সাই এক্স ছিল, এই সাই এক্স আর এই সাই এক্স দুটো হলো ভাগ হয়ে যাচ্ছে। মানে আমি যখন এটাকে লেফট সাইডে আনবো এখানে তো দুইটা টার্ম আছে, লেফট সাইডের টার্মটাতে 1/সাই এক্স আসলো, আর ডান দিকের টার্মটাতে কি হলো, এখানে সাই এক্স আছে আবার 1/সাই এক্স, তার মানে দুটা আলটিমেটলি 1 হয়ে গেল, এখানে শুধু ভি এক্স আছে। সো এখন আমাদের ইকুয়েশনটা হয়ে গেল এই ফর্মে, লেফট সাইডে সবগুলাই হলো এক্স আর রাইট সাইডে সবগুলো হলো টি। তাহলে যদি চিন্তা করে দেখো এই এখনকার ইকুয়েশন 2.9, যেটা ইকুয়েশন 2.9 এর লেফট সাইডে টাইমের কোনো কিছু নাই, এখানে টাইম বলে কোনো কিছু নাই। আর রাইট সাইডের দিকে যদি দেখো এখানে এক্স বলে কোনো কিছু নাই, তার মানে এখানে ডিরেকশন বা ডাইমেনশন নিয়ে কোনো হিসাব নেই, দুটার টোটালি ইন্ডিপেন্ডেন্ট দুটা কাজ হয়ে গেল। সো আমরা এর পরের স্টেপে চলে আসি। এখন আমরা যেটাকে করতে পারি, যেহেতু আমাদের দুইটা আলাদা টার্ম হয়ে যাচ্ছে, যে একটা হলো শুধুমাত্র টাইমের উপর ডিপেন্ডেন্ট রাইট সাইডটা, আরেকটা হলো শুধুমাত্র ডাইমেনশনের উপর ডিপেন্ডেন্ট লেফট সাইডটা, এই দুটাকে আমরা আলাদা দুটা ভ্যালু দিয়ে চিন্তা করতে পারি। যে প্রথমটা হলো রাইট সাইডটাকে আমরা একটা ভ্যালু ধরলাম ইটা, ইটার ভ্যালু ধরে নিলাম, এই ইটাকে বলা হচ্ছে সেপারেশন ভেরিয়েবল। ঠিক আছে, এইটাকে বলা হয় সেপারেশন ভেরিয়েবল, তার মানে আমাদের দুই একটা ইকুয়েশনের দুই পার্টকে আমরা সেপারেট করে দিচ্ছি, তো সেপারেট করতে গিয়ে এই সাইডটার ভ্যালু আমরা ধরে নিচ্ছি ইটা। আর এই ইটার ভ্যালু থেকেই তোমরা যদি একটু ক্যালকুলেশন করো তাহলে দেখবা ইন্টিগ্রেশন করলে আলটিমেটলি আমাদের এই ইকুয়েশনটা চলে আসে। তো এটা আসলে অনেকবার ইটারেশনের পর হয়, অনেকগুলা ধাপ এখানে করতে হয়, এটা আমি পার্সোনালি করেছিলাম এটা অনেকবার। এই যে তোমরা নিউমেরিক্যাল মেথড কি, তোমাদের কোর্সটা আছে নিউমেরিক্যাল মেথড?
এটা এই বোধহয় সেমিস্টার তোমাদের তো জন্য নেই স্যার। ওয়েবার দেয়া থাকে, যারা বিলো 3 তারা এই কোর্সটা করে। তোমরা কি করেছো নিউমেরিক্যাল মেথডস? না স্যার। না স্যার। আচ্ছা, ওইখানে আছে যেটা, ওইখানে অনেকগুলা টেকনিক আছে। নিউটন রাফসন মেথড একটা বলে, ল্যাগ্রাঞ্জাস থিওরাম একটা বলে, তারপর গস সেইডাল মেথড একটা, এরকম অনেকগুলা মেথডে এগুলোকে অনেক মানে ওইখানে এই মেথড গুলা করাই হয়, যেটা যে বারবার হিসাব করে প্রত্যেকটা হিসাবের মধ্যেই কিছু না কিছু ইরর থাকে, সেই ইররটাকে আস্তে আস্তে কমানো হয়। প্রথমবার হিসাব করলাম, এটা খুব সিম্পল একটা, আমি যদি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বলি, যে একজন সাপোজ যে বাংলাদেশের কোনো একটা জায়গায় কেউ আছে, এখন কোথায় আছে সেটা নিয়ে কিন্তু আমরা জানি না, সো আমরা র্যান্ডমলি বললাম যে ও ঢাকা বিভাগে আছে বা চিটাগাং বিভাগে আছে বা খুলনা বিভাগে আছে, এরকম। তো প্রথম একটা মিলে গেল, তারপর কি আমার টোটাল হিসাবটা কি আরো কনসাইজড হয়ে গেল, যে ধরে নিলাম ঢাকা বিভাগে আছে, তাহলে ঢাকা বিভাগের মধ্যে কোন জেলায় আছে সেটা আমরা পরের স্টেপে গিয়ে হিসাব করব। দেখা গেল ঢাকা বিভাগের মধ্যে ঢাকা জেলাতে আছে, ঢাকা জেলা হয়ে গেলে কোন থানাতে আছে, তারপর কোন এরিয়াতে আছে, তারপর এভাবে আস্তে আস্তে কি এরর কমাতে কমাতে একদম প্রিসাইজ সে কোথায় আছে সেটাকে আমরা বের করে ফেলতে পারি। এই নিউমেরিক্যাল মেথডের প্রত্যেকটা মেথডেরই আসলে মেইন কনসেপ্ট থাকে এটাই, যে আমি একেবারেই কোন একটা ভ্যালু বের করব, সেই ভ্যালু সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, শুধুমাত্র ওভার মানে বিশাল পিকচারে আমার হাতে একটা ভ্যালু আছে, যে এটা যে কোনো জায়গায় এই রুটটা থাকতে পারে। যে কোনো ভ্যালু বের করার ক্ষেত্রে তো আমরা বলি রুট, যেটা এক্স, এই রুটের ভ্যালু যে কোনো জায়গায় থাকতে পারে। সেটাকে আমরা অনেকবার হিসাব করে করে প্রথম একটা জায়গায় দেখা যাবে কোথাও না কোথাও আমার হিট করবে, যে ধরো একজন বনানীতে আছে, তাহলে আমি যদি বলি যে সে কি চিটাগাং বিভাগে আছে, তাহলে তো এটা হিট করলো না। তারপর আমি বললাম যে সে কি খুলনা বিভাগে আছে, হলো না। যখন বলবো ঢাকা বিভাগে আছে, তখন প্রথমবার আমি একটা কারেক্ট আনসার পাচ্ছি। তো এরকম অনেকগুলো স্টেপ করে 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 হিসাব করে আলটিমেটলি একটা রেজাল্ট বের করা হয়। এটাকে বলা হয় ইটারেশনের মাধ্যমে নিউমেরিক্যাল মেথডে কোনো রুট বের করা বা কোনো ভ্যালু বের করা। আলটিমেটলি এখানে যে ইকুয়েশন 2.10 থেকে 2.1টা 11 যেটা, এটাও ইটারেশনের মাধ্যমেই হয়েছে। অনেকগুলা স্টেপ থাকে, সেই স্টেপ গুলাকে অনেকবার করলে আলটিমেটলি এই রেজাল্টটা আসে। তো এতগুলো স্টেপ এখানে করে দেখার আসলে প্রয়োজন নাই, এই একটা পয়েন্ট তোমরা একটু মাথায় রাখবা, যে ফাইটির ভ্যালুটা আসে e⁻ - j e ডিভাইডেড বাই h কাট ইনটু টি। এই ইটারেশনের উপর তোমাদের পরবর্তীতে একটা ম্যাথ আছে, এই চ্যাপ্টারে না, চ্যাপ্টার 4-এ গেলে দেখবা ওইখানে এরকম বলে দেওয়া আছে যে নিউমেরিক্যাল অ্যানালাইসিস করে নাম্বার অফ ইটারেশনের উপর বেস করে একটা ভ্যালু পাওয়া গেছে। সো ওই যখন করব তখন এটা আমি দেখাবো যে এই জিনিসটা এখন আমাদের এত লম্বা ইটারেশনের মাধ্যমে নিউমেরিক্যাল মেথড অ্যাপ্লাই করে করার প্রয়োজন নাই। ফাইটির ভ্যালুটা আমরা মোটামুটি একটা বের করে নিতে পারি নিউমেরিক্যাল মেথড অ্যানালাইসিস করে, যে ফাইট ইকুয়াল টু e⁻j e বাই h কাট ইনটু টি। এখন এখান থেকে আমাদের দেখো কিছু ভ্যালু আমরা বলতে পারি। একটা হলো এই ফাইটির ভ্যালুটা যদি এখন আমরা এই জায়গায় বসাই, যে এখানে যে উপরে ইকুয়েশনে ছিল ওইখানে বসালে দেখবা যে একটা টার্ম চলে আসে ইটা বাই এইচ কাট। এই ইটা ইটা বাই এইচ কাট কে বলা হয় রেডিয়ান ফ্রিকোয়েন্সি। এখানে ডব্লু মনে হচ্ছে, এটা আসলে ডব্লু না, ওমেগা। যেটা ওমেগা তো তোমরা জানোই, অ্যাঙ্গুলার ভেলোসিটি বা ফ্রিকোয়েন্সি বোঝানোর জন্য আমরা ইউজ করি, সেটা রেডিয়ান ফ্রিকোয়েন্সি ওমেগা। আর ইকুয়াল টু এইচ নিউ, এই ইকুয়েশন আগেও দেখেছো। সো এই এখন এই ফ্রিকোয়েন্সিটাকেই আমরা নতুন নাম দিয়ে দিচ্ছি যে ওমেগা। এই যে এইখানে গিয়ে ওমেগাটা বুঝে যাচ্ছে, যে ফ্রিকোয়েন্সিটাকে ওমেগা দিয়ে প্রকাশ করলাম। আর ওমেগা বাই টোয়াইস পাই, এটাই আমাদের ফ্রিকোয়েন্সি, যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিতে যেটা ছিল, যে এই ফ্রিকোয়েন্সিটাকে আমরা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিতে যখনই নিয়ে যাব তখন হলো এইচ ওমেগা ডিভাইডেড বাই টোয়াইস পাই। তোমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি বা অ্যাঙ্গুলার ডিরেকশন বের করার ক্ষেত্রে এটা তো দেখেছো আগে, যে ওমেগা দিয়ে আমরা যে ইকুয়েশনটা আনি টোয়াইস পাই, এখানে ভাগ হয়ে যায় অ্যাঙ্গুলার হিসাবটা আসলে। এটা তোমাদের কোন কোর্সে ছিল, অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করা, এগুলো বেসিক্যালি ফিজিক্স এর ভেতরে থাকে, ফিজিক্স এর মধ্যে দেখেছো।
তো এখানে যেটা আসলো আলটিমেটলি, এখন যদি আমরা বলি যে এইচ ওমেগা বাই টোয়াইস পাই, এখান থেকে এইচ বাই টোয়াইস পাই এই অংশটা চলে আসে। এইচ বাই টোয়াইস পাই আবার আমরা আগে থেকেই জানি এটা হলো এইচ কাট। তো আমরা বলতে পারি কি যে ওমেগা ইন্টু এইচ কাট ইকুয়াল টু ওমেগা এইচ কাট। ঠিক আছে, তো এটাকেই আমরা এখন নিয়ে আসলাম যে হিসাবে, সেটা হলো এই যে ওমেগা ইকুয়াল টু ইটা এই বাই এইচ কাট চলে আসলো। এই যে ইটা বাই এইচ কাট যেটা ছিল এটাই হয়ে গেল আমাদের এখন এই ইয়ের ভ্যালুটা। সরি, ইয়ের ভ্যালু না, ইয়ের ভ্যালু হলো ওমেগা এইচ কাট, আর ওমেগার ভ্যালুটা আসলো কি তাহলে যে ই বাই এইচ কাট। এই ই বাই এইচ কাটটাই হলো এই এনার্জিটাই তখন আমাদের সেপারেশন কনস্ট্যান্টের সমান আসলো ইটা। সো ওমেগা ইকুয়াল টু ইটা বাই এইচ কাট বা ই বাই এইচ কাট যেটাকে আমরা ধরি। তাহলে এটা বলা যাচ্ছে যেটা যে মাত্র বললাম যে সেপারেশন কনস্ট্যান্টের ভ্যালু যেটা ইটা, সেটার ভ্যালুটা সমানই আসে ই এর ভ্যালু। তাহলে যেটা আমরা এখান থেকে পাই সেটা হলো উপরের যে ইকুয়েশনটা আমরা এই যে আলাদা করলাম, যে উপরে শুধু এই ইকুয়েশনের 2.9 এর লেফট সাইডে আছে ডিরেকশন আর রাইট সাইডে আছে টাইম। এই টাইমের এই ভ্যালুটাই আমরা আলটিমেটলি এই ইটা পাচ্ছি, এবং ইটার সমানই আমরা পাচ্ছি ই এর ভ্যালু। সো আমরা বলে দিতে পারি ইকুয়েশন 2.9 এর লেফট সাইডটা সমান হলো এনার্জি বা ই। এই যে দেখো এটা হলো 2.9 এরই লেফট সাইড, মাইনাস এইচ কাট বাই টুয়াইস এম ইন্টু 1 বাই সাই এক্স ইন্টু ডেল্টা স্কোয়ার সাই এক্স বাই ডেল্টা এক্স স্কোয়ার প্লাস ভি এক্স ইকুয়াল টু ই। এই ইকুয়েশনটাকে আলটিমেটলি বলা হয় টাইম ইন্ডিপেন্ডেন্ট শোডিঞ্জারস ওয়েভ ইকুয়েশন। এটাকে একটুখানি মডিফাই করা হয়েছে। মডিফিকেশনটা কিরকম হয়েছে, ইটাকে লেফট সাইডে নিয়ে আসলাম। লেফট সাইডে নিয়ে আসলে কি হবে যে ভিএক্স মাইনাস ই এরকম একটা টার্ম আসলো। এখন এখান থেকে যদি আমরা একদম টোটাল ইকুয়েশন থেকে এই ইয়েটাকে আলাদা করে ফেলি, মানে বোথ সাইডকে যদি আমরা এইচ কাট বাই মাইনাস এইচ কাট বাই টুয়াইস এম দিয়ে ভাগ করি, একদম বোথ সাইডকেই ভাগ করে দিচ্ছি, তাহলে কি হবে এই অংশটাতে তো অলরেডি মাইনাস এইচ কাট বাই টুয়াইস এম আছে। সো এই পোর্শন যেটা আছে লেফট সাইডের এটা 1 হয়ে যাবে ভাগ হয়ে, আর রাইট সাইডের যে পার্টটা থাকবে যে এই পাশে যেটা আসলো সেটা যেটা থাকবে সেটা কি হবে ভিএক্স মাইনাস ই ডিভাইডেড বাই মাইনাস টুয়াইস এম বাই এইচ কাট। এই যে মাইনাস এইচ কাট বাই টুয়াইস এম দিয়ে যেহেতু ভাগ করছি, তো ডিভাইডেড বাই মাইনাস টুয়াইস এম বাই এইচ কাট। তো মাইনাসটাকে কমন নিয়ে নিলে দুইটা মাইনাস যেহেতু এখানে প্লাস হয়ে যাবে, আর ইটা চলে আসবে আগে, ভিএক্স টা পরে চলে আসবে, এখন হয়ে যাবে ই মাইনাস ভিএক্স। আগের লাইনে কিন্তু ছিল ভিএক্স মাইনাস ই। সো এই রাইট সাইডে জিরো নিয়ে নিয়ে আসার পরে যে ফাইনাল ইকুয়েশনটা আসলো, এই ইকুয়েশনটাকে আমরা বলছি আলটিমেটলি ওই শোডিঞ্জার্স ওয়েভ ইকুয়েশন। এটা হয়ে গেল এখন টাইম ইন্ডিপেন্ডেন্ট। এই ইকুয়েশনে টাইমের কোনো পোর্শন আর নাই, শুধুমাত্র ডিরেকশনটা আছে। তো এটাই হলো টাইম ডিপেন্ডেন্ট শোডিঞ্জার্স ওয়েভ ইকুয়েশন থেকে কিভাবে টাইম ইন্ডিপেন্ডেন্ট শোডিঞ্জার্স ওয়েভ ইকুয়েশন বের করা হয় সেই টেকনিকটা। বুঝা গেছে? তো তোমাদের যে এই কাজটা করবা এখানে, তোমরা হলো প্রথমত ইকুয়েশন গুলো তো দেখলা, এবং যখনই কোনো ইকুয়েশন রিলেটেড কোনো কোয়েশ্চেন আসবে এক্সামের ক্ষেত্রে বা যেখানেই হোক, সবসময় খেয়াল রাখবা যে প্রত্যেকটা প্যারামিটার দিয়ে কোনটা দিয়ে কি বোঝানো হচ্ছে এই জিনিসটা ক্লিয়ার থাকবা, এবং এই ক্লিয়ার থেকে ওইটা কিন্তু পরীক্ষায় সবসময় উল্লেখ করে দিবা। সাপোজ তোমাকে বলা হলো যে এই ইকুয়েশনটা ডিরাইভ করো, যে টাইম ডিপেন্ডেন্ট থেকে টাইম ইন্ডিপেন্ডেন্টে ডিরাইভ করো, তাহলে তো এই কয়টা স্টেপ করলা, করার মাঝখানে যে কয়টা প্যারামিটার এই জায়গায় ইউজ হয়েছে প্রত্যেকটা প্যারামিটারের নামগুলো কিন্তু উল্লেখ রাখতে হবে। আবার অনেক সময় এমনও বলা হতে পারে ডিরাইভ করার দরকার নেই, শুধু ইকুয়েশনটা লিখে দাও, যেটাকে আমরা বলি স্টেট দ্য এক্সপ্রেশন। তখনও ইকুয়েশনটা শুধু লিখলে ঠিক আছে, টাইম ইন্ডিপেন্ডেন্ট যদি বলা হয় এই এক্সপ্রেশন, টাইম ডিপেন্ডেন্ট বললে আগের এক্সপ্রেশন, সেখানে এক্সপ্রেশনটা লিখে ওই এক্সপ্রেশনের প্যারামিটার যেগুলো আছে ওই প্যারামিটার গুলো বলে দিবা যে কোনটা দিয়ে কি বোঝানো হচ্ছে। ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের টাইম
ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন থেকে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনে আমরা আসলাম। এখন যেটা ফিজিক্যাল মিনিং, অলরেডি এটা সম্পর্কে তোমাদের একটু আগে আমি বলেই দিলাম যে এখানে যে কথাটা আছে দেখবা যে এখানে কোথাও সরাসরি বলেই দেয়া আছে। এখানে কোথাও পড়লে দেখবা যে বলে যাচ্ছে যে সাই এক্সটি যেটা ওয়েভ ফাংশনের সরাসরি কোনো ফিজিক্যাল মানে নেই। উম, এই যে এখানে নিচে বলেছে ইট ক্যান নট বাই ইটসেলফ রিপ্রেজেন্ট এ রিয়েল ফিজিক্যাল কোয়ান্টিটি। তার মানে এই সাই এক্সটিটা নিজে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি বা ফিজিক্যাল কোনো মানে রাখে না, কিন্তু এটাকে যখন স্কোয়ার করা হয়, এই যে এখানে দেখো সাই এক্সটি হোল স্কোয়ার যখন করা হয়েছে, এই জিনিসটা বলতে বোঝানো হচ্ছে কি একটু আগে যেটা বললাম যে 0 থেকে এক্স পর্যন্ত একটা ডিস্টেন্স যদি থাকে, সেই ডিস্টেন্সের মধ্যে টি মুহূর্তে কোনো একটা পার্টিকেল আছে কি নাই সেই সেটা পাবার প্রবাবিলিটি, সেটা হলো সাই এক্সটি হোল স্কোয়ার, এবং এটাকে বলা হয় প্রবাবিলিটি ফাংশন। নামটাও কোথাও আছে দেখবা, এই যে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন সাই এক্সটি হোল স্কোয়ার, এটাকে বলা হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। যদি আমরা টাইম ডিপেন্ডেন্ট রাখি সাই এক্সটি হোল স্কোয়ার হবে, আর টাইম ইন্ডিপেন্ডেন্ট রাখলে শুধু সাই এক্স হোল স্কোয়ার হবে, টাইমটা বাদ দিয়ে। যেটাই হোক, এটা হলো টাইম ডিপেন্ডেন্ট প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, আর এটা হলো টাইম ইন্ডিপেন্ডেন্ট প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। তো এই ডেনসিটি ফাংশনটাই আমাদের কাজে দেয়। এরপরে আমরা এটার একটা ফিগার দিয়েও দেখবো আসলে এটা যে কিরকম ভ্যালু আসে, ভ্যালু গুলো আমাদের ফিগারে দেখানো আছে। এরপরে যেটা আছে, এই প্রবাবিলিটি ফাংশনটা যখন চলে আসলো, প্রবাবিলিটি ফাংশনের বাউন্ডারি কন্ডিশন কি? বাউন্ডারি কন্ডিশন বলতে যেটা বোঝানো হয়, দেখো এখানে এই প্রবাবিলিটি ফাংশনকে ইন্টিগ্রেশন করা হচ্ছে। ইন্টিগ্রেশন করা হচ্ছে কিসের সাপেক্ষে? ডিএক্স। ডিএক্স মানে কি? ডিরেকশন। অর্থাৎ আমার যে প্রবাবিলিটি ফাংশনটা ছিল, আমি তো বলেছিলাম যে 0 থেকে এক্স পর্যন্ত, ধরলাম এটা হলো 0 থেকে এক্স পর্যন্ত। তো এই এক্স এর সাপেক্ষে এটাকে ইন্টিগ্রেট করা হচ্ছে, যেটা লিমিট কোথায় রাখা হচ্ছে, যে যেটা লোয়ার লিমিট বলা হচ্ছে মাইনাস ইনফিনিটি, এবং হায়ার লিমিট বলা হচ্ছে প্লাস ইনফিনিটি। তার মানে কি, আমি কোন একটা পার্টিকেল আছে কি নাই সেটা যদি মাইনাস ইনফিনিটি থেকে, মানে আমাদের অসীম থেকে, নেগেটিভ দিকের অসীম থেকে পজিটিভ দিকের অসীম দূরত্ব পর্যন্ত চিন্তা করি, তাহলে তো একটা পার্টিকেল থাকবেই, এটা তো বাধ্যতামূলক। নির্দিষ্ট একটা জায়গায় কোন একটা পার্টিকেল আছে কি নাই সেটার প্রবাবিলিটি আমরা হিসাব করে কত হয় বের করব, কিন্তু যখন এরকম কোনো ফিক্সড লিমিট দেয়া না থাকবে, যে বলা হলো যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত কিছু আছে কি নাই সেটা বের করতে হবে, তাহলে তো খুব সিম্পল ভাবে বোঝা যাচ্ছে যে সেখানে প্রবাবিলিটিটা হবে 1, যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে কোনো একটা পার্টিকেল থাকবেই। তো এটা হলো আমাদের বাউন্ডারি কন্ডিশনটা, যেটা বলা হয় যে বাউন্ডারিটা হলো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটিতে নিয়ে গেলে সবসময় প্রবাবিলিটির ভ্যালু 1। এবং এখানে আরো দুটো কন্ডিশন যেখানে বলা হয়, সেটা হলো যে সাই এক্স কি মাস্ট বি ফাইনাইট। সাই এক্স এর একটা নির্দিষ্ট ভ্যালু থাকতে হবে, এটার ভ্যালু কখনোই ইনফিনিটি হতে পারবে না। সিঙ্গেল ভ্যালুড, তার মানে সাই এক্স এর একটা নির্দিষ্ট একটা ভ্যালু হতে হবে। সিঙ্গেল ভ্যালুড মানে কি, ধরো আমরা যদি গ্রাফিক্যালি চিন্তা করি, যে ধরে নিলাম যে আমার এই এক্স এক্সিস যেটা আছে, এক্স এক্সিস বরাবর আছে এক্স, আর ওয়াই এক্সিস বরাবর আছে সাই এক্স। তাহলে আমার যদি কোন একটা গ্রাফ আমি চিন্তা করি, যে এটা হলো আমার একটা গ্রাফ, ঠিক আছে, যে কোনো একটা গ্রাফ আছে, এই গ্রাফে কিন্তু এক্স এর প্রত্যেকটা ভ্যালুর জন্য, এক্স এক্সিস বরাবর তো এক্স, তাহলে এক্স এর প্রত্যেকটা ভ্যালুর জন্য সাই এক্স এর কি একটা করে আমরা ভ্যালু পাচ্ছি। এই জিনিসটাকে বলা হচ্ছে সিঙ্গেল ভ্যালুড। কখন সিঙ্গেল ভ্যালুড হবে না? যে ধরো আমরা বলে নিলাম যে আমি এমন একটা গ্রাফ পাচ্ছি যে গ্রাফটা আসলে দেখতে এইরকম, যে
গ্রাফটা দেখতে এরকম। তখন কি হবে, যে আমি যদি এই পজিশনটার কথা চিন্তা করি, এখানে এক্স এর একটা ভ্যালু আছে, কিন্তু এক্স এর একটা ভ্যালুর সাপেক্ষে সাই এক্স এর ভ্যালু আছে একটা, দুটা, তিনটা ভ্যালু চলে আসছে সাই এক্স এর। তাহলে কি এটা সিঙ্গেল ভ্যালুড হচ্ছে না। তো আমাদের কন্ডিশন 1 এর মধ্যে অবশ্যই বলা হচ্ছে যে সাই এক্স কে সিঙ্গেল ভ্যালুড হতে হবে, কখনো এরকম একই এক্স এর জন্য সাই এক্স এর একাধিক ভ্যালু থাকতে পারবে না। এটা হলো সেকেন্ড কন্ডিশন। এবং থার্ড কন্ডিশন কি, এটাকে কন্টিনিউয়াস হতে হবে। কন্টিনিউয়াস বলতে বোঝানো হচ্ছে কি, এর মধ্যে কোনো ব্রেক থাকতে পারবে না। মানে হলো যে আমি যদি বলি যে এখানে আছে সাই এক্স এর একটা এরকম ভ্যালু পাচ্ছি, মাঝখানে কিছু দূর ভ্যালু নাই, আবার এখানে গেলে ভ্যালু পাওয়া যাচ্ছে, এরকম কোনো কেসে এটা থাকতে পারবে না। যেটা তোমরা জানো যে tan x, ত্রিকোণমিতিতে পড়েছো না, tan x এর যে গ্রাফ আসে, সেই গ্রাফটা কি, ওটা কিন্তু কন্টিনিউয়াস গ্রাফ না, এটা হলো ডিসকন্টিনিউয়াস গ্রাফ। যে ওইটা দেখবা যে tan x এর ভ্যালুর জন্য যে এরকম একটা গ্রাফ আসে, যে এটা এরকম হয়ে যাচ্ছে, পরেরটা আবার এখান থেকে শুরু হয়ে আবার এরকম হয়ে যাচ্ছে, তার মানে কি এটার সাথে এটার কন্টিনিউইটি নাই। এই ধরনের tan এর ফাংশন বা এরকম কোনো ডিসকন্টিনিউয়াস ফাংশন হতে পারবে না। এটাকে অবশ্যই কন্টিনিউয়াস হতে হবে, এটাকে অবশ্যই সিঙ্গেল ভ্যালুড হতে হবে, এবং এটাকে অবশ্যই ফাইনাইট হতে হবে, কোনো একটা নির্দিষ্ট ভ্যালু থাকতে হবে। এই তিনটা হলো সাই এক্স এর কন্ডিশন। ঠিক একই জিনিস, যে সাই এক্স কে একবার যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলেও ঠিক সেম এই তিনটা কন্ডিশনে দেওয়া আছে, এটাকেও ফাইনাইট হতে হবে, এটাকেও সিঙ্গেল ভ্যালুড হতে হবে, এটাকেও কন্টিনিউয়াস হতে হবে। তাহলে এই দুটো হলো আমাদের বাউন্ডারি কন্ডিশনের সাই এক্স এবং ডেল্টা সাই এক্স বাই ডেল্টা এক্স, এই দুটার আলটিমেট কন্ডিশন। বুঝতে পেরেছো? জি স্যার। এগুলো নিজেরা পরে আরেকবার দেখলে ব্যাপারগুলো একটু ক্লিয়ার হয়ে যাবে। এই আমি আগের ক্লাসে বলেছিলাম যে এই টপিকটা একটুখানি কমপ্লিকেটেড, বাট কনসেপ্টটা যদি বুঝো তাহলে দেখবে আস্তে আস্তে জিনিসগুলো তোমাদের মাথায় চলে আসবে। তো শ্রোডিঞ্জারস ওয়েভ ইকুয়েশনের মেইন থিওরিটিক্যাল কথাবার্তা হলো এই পর্যন্তই। এরপরে যেটা, যে শ্রোডিঞ্জারস ওয়েভ ইকুয়েশনের অ্যাপ্লিকেশন কোথায় আছে, এই অ্যাপ্লিকেশন সম্পর্কে দেখানো হয়েছে কিছু জিনিস। প্রথম অ্যাপ্লিকেশনটা কি, যে কোন একটা পার্টিকেল ফ্রি স্পেসে থাকলে কি হবে সেটা, যে একটা ইলেকট্রন বা যে কোনো একটা পার্টিকেল ফ্রি স্পেসে আছে, যার উপর কোনো রকম এনার্জির কোনো কিছু নাই, যার কোনো নির্দিষ্ট বাউন্ডারি নাই, একদম ফ্রিলি একটা পার্টিকেল আছে, সেটা সম্পর্কে বলা হচ্ছে ইলেকট্রন ইন ফ্রি স্পেস। যদি ইলেকট্রন ইন ফ্রি স্পেস নিয়ে আমরা হিসাব করি, আমি এই অ্যাপ্লিকেশন তিনটার খুব ডিটেল ম্যাথমেটিক্যাল প্রুফে যাব না, আমি এটার যে আলটিমেট রেজাল্ট আউটকামটা আসে সেই রেজাল্টের দিকে চলে যাচ্ছি। এটা হলো যে কোনো একটা পার্টিকেল যদি ফ্রি স্পেসে থাকে, সেই পার্টিকেলটার ডি ব্রগলির ওয়েভলেন্থ হয় সবসময় এই ল্যামডা ইকুয়াল টু এইচ বাই রুট ওভার টুয়াইস এম ই এর সমান। এবং এটাকে যদি আমরা আরেকটু কনসাইজ করে লিখি, তাহলে আলটিমেটলি পাওয়া যায় কি, টুয়াইস এম ই, রুট ওভার টুয়াইস এম ই মানেই আমরা তখন বলে দিতে পারি পি, কারণ ডি ব্রগলির ইকুয়েশন থেকে আমরা আগে দেখে এসেছি যে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পাই। তো আমাদের ফ্রি স্পেসে যদি থাকে কোনো একটা ইলেকট্রন, সেই ইলেকট্রনের ওয়েভলেন্থ হবে এই শ্রোডিঞ্জারস ওয়েভ ইকুয়েশনের অ্যাপ্লিকেশন থেকে আমরা যেটা পাই সেটা হলো ল্যামডা ইকুয়াল টু এইচ বাই রুট ওভার টুয়াইস এম ই। এখানে এম হলো ইলেকট্রনের ভর, ই হলো সেই ইলেকট্রনটার নিজের যে এনার্জি আছে সেটা, এর উপর বাইরে থেকে কোনো এনার্জি দেওয়া হচ্ছে না, নিজের যে এনার্জি সেটা হলো ই, আর এইচ কনস্ট্যান্ট। এই তিনটা ভ্যালু থেকে একটা ইলেকট্রনের ওয়েভলেন্থ বাই ডিফল্ট আমরা বের করে নিতে পারি। এটা হলো শ্রোডিঞ্জারস ওয়েভ ইকুয়েশনের প্রথম অ্যাপ্লিকেশনটা বলা হচ্ছে। সেকেন্ড অ্যাপ্লিকেশনে যেটা বলা হচ্ছে ইনফাইনাইট পটেনশিয়াল ওয়েল। তার মানে কি ইনফাইনাইট পটেনশিয়াল ওয়েল জিনিসটা কি আগে একটু চিন্তা করো। ওয়েল মানে তো আমরা জানি কুয়া, আমরা বলি না যে নলকূপ যে থাকে টিউবওয়েল, তাহলে কুয়াটা হলো ওয়েল। তাহলে এমন একটা পটেনশিয়াল ওয়েল যেটা ইনফিনিটি ভ্যালু, অর্থাৎ এই যে দেখো নিচে লেখা আছে এক্স ইকুয়াল টু 0 থেকে এ, তার মানে এই পজিশনটা 0 এবং এই পজিশনটা এ, এইটুকু এরিয়া আমাদের হাতে আছে, এইটুকুতে
অ্যাপ্লাইড যে এনার্জি, সেই অ্যাপ্লাইড এনার্জির ভ্যালু 0, এই যে একদম গ্রাউন্ড লেভেল বা 0 লেভেলের সাথে এটা আছে, এটা হলো 0। এই লেভেলটা, এই 0 লেভেল আছে কি x ইকুয়াল টু 0 থেকে a পর্যন্ত, আর 0 থেকে a ছাড়া বাকি যত জায়গা আছে, তার মানে এই ডান দিকের এবং এই বাঁ দিকের সব জায়গায় এর এনার্জিটা কি ইনফিনিটি। যে দেখো এখানে অ্যারো দিয়ে বোঝানো হচ্ছে ইনফিনিটি। তাহলে এরকম একটা ফিগার আমরা পাচ্ছি যেখানে প্রথম রিজিয়ন 1 এর ভ্যালু এনার্জিটা হলো ইনফিনিটি, রিজিয়ন 2 এর এনার্জিটা হলো 0 এবং রিজিয়ন 3 এর এনার্জিটা আবার ইনফিনিটি। এই অবস্থাটাকেই বলা হয় ইনফাইনাইট পটেনশিয়াল ওয়েল। তার মানে এটা একটা পটেনশিয়ালের ওয়েল যার এই ব্যারিয়ার গুলা বা এই হাইট গুলা হলো ইনফিনিটি সমান। তাহলে ইনফাইনাইট পটেনশিয়াল ওয়েলের মধ্যে যখন একটা ম্যাটেরিয়াল থাকবে বা কোনো একটা পার্টিকেল থাকবে, সেটার ক্ষেত্রে সেই জায়গায় যে কোথায় আমরা ইলেকট্রনটাকে খুঁজে পাবো বা কোথায় পার্টিকেলটা খুঁজে পাবো, সেই জিনিসটা আমরা বের করতে পারি শোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন বের করে। এবং ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা যখনই মডার্ন যে ডিভাইস গুলো নিয়ে কাজ করি, এখন যত ইলেকট্রনিক ডিভাইস তৈরি হচ্ছে, ট্রানজিস্টর, আগে তো তোমরা বিজেটি পড়েছো বা মসফেট পড়েছো, এখন কিন্তু একদম লেটেস্ট যে ডিভাইস গুলো আসে সেখানে বিজেটি বা মসফেট এই ব্যাপারগুলোর ইউজ কমে গেছে। এখন বেশি যেটা ইউজ করা হয় সেটাকে বলা হয় হেমড, হাই ইলেকট্রন মোবিলিটি ট্রানজিস্টর। তো হাই ইলেকট্রন মোবিলিটি ট্রানজিস্টরের একদম ফান্ডামেন্টাল একটা টাইপই হলো সেখানে পটেনশিয়াল ওয়েল ইউজ করা হয়, যে ইলেকট্রন একটা ওয়েলের মধ্যে আগে থেকেই থাকবে। তো এই ইলেকট্রনটা আমরা যখন ইউজ করব, সেটা আমরা আগে বলে নিতে পারি যে এটার মোবিলিটি অনেক হাই হবে। তো এই কাজটা করার জন্য আমাদের যেটা দরকার, যে এই ইলেকট্রনটা কোন পজিশনে আছে বা কোন জায়গায় পাওয়ার প্রবাবিলিটি বেশি কম সেটা হিসাব করে বের করতে হয়। সেই হিসাবটাই এখানে শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশন করে করা হয়েছে। এটাও একটা বড় প্রুফ, এত ডিটেইল প্রমাণে আমি যাচ্ছি না, আমি ফাইনাল ভ্যালুতে চলে আসি। দেখো এখানে যেটা হচ্ছে, আমি এই ইকুয়েশন এই ম্যাথটা দেখাবো একটু পরে দেখাচ্ছি, তার আগে এই জায়গাটা চলে আসি। দেখো এই যে ইনফাইনাইট পটেনশিয়াল ওয়েলের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, এই হলো পটেনশিয়াল ওয়েলটা, মাত্র যে পটেনশিয়াল ওয়েল দেখলা সেই পটেনশিয়াল ওয়েলটারই ফিগারটা ধরো এখানে দেয়া আছে। তো ইলেকট্রনের ক্ষেত্রে দেখা যায় যেটা, যে এখানে আসলে কয়েকটা এনার্জির লেভেল আছে, সেই এনার্জি লেভেল ওয়াইজ ইলেকট্রন। তো প্রথম লেভেলটাকে আমরা বলে নিচ্ছি n ইকুয়াল টু 1, এটা তো একদম জিরো এনার্জি, এটা হলো n ইকুয়াল টু 1। সেকেন্ড লেভেলটা হলো একটু দূরে থাকবে, মানে 0 থেকে 1 যত দূরে তার থেকে, মানে 1 থেকে 2 এর ডিস্টেন্সটা আরেকটু বেশি, এটা হলো n ইকুয়াল টু 2। আবার 2 থেকে 3 ডিস্টেন্সটা তার চেয়ে আরেকটু বেশি, n ইকুয়াল টু 3। আবার 4 এরটা আরো একটু বেশি ডিস্টেন্স, n ইকুয়াল টু 4। এটা যদি হয়, সেকেন্ড ফিগারটা যেটা আছে সেটা হলো এই এনার্জির সাই এক্স এর ভ্যালু বের করেছে, এবং আলাদা আলাদা জায়গায় এখানে ছোট করে লেখা আছে এন, মানে সাই এন এর ভ্যালু, যে এন ইকুয়াল টু 1 হলে এটার গ্রাফটা আসে এরকম, এন ইকুয়াল টু 2 হলে গ্রাফটা আসে এরকম, এন ইকুয়াল টু 3 হলে গ্রাফ হলো এরকম, 4 এর জন্য গ্রাফ আসে এটা। আর একদম ডান দিকের যে ফিগারটা করেছে সেটা হলো সাই এন স্কোয়ার, তার মানে এখানে যে ফিগার গুলো পাচ্ছি এগুলো সবগুলোকে স্কোয়ার করে দেওয়া হচ্ছে। তাহলে এটা হলো স্কোয়ার করলে এটা এরকম আসলো। সেকেন্ডটাকে যদি স্কোয়ার করি, স্কোয়ার করলে আমরা জানি নেগেটিভ দিকে কোনো ভ্যালু থাকে না, তার মানে দুইটাই তখন পজিটিভ দিকে চলে আসলো। এটাকেও যদি স্কোয়ার করে দেই তাহলে এখানেও কোনো নেগেটিভ দিকে ভ্যালু নাই, সবগুলো পিক উপরের দিকে চলে আসলো, এবং 4 নাম্বারটারও 4টা পিকই উপরে চলে আসলো। এখন দেখো এই ফিগারের আসলে মানেটা কি, একটু আগে দেখে আসলাম সাই এক্স স্কোয়ার মানে হলো প্রবাবিলিটি ফাংশন, কোনো একটা ম্যাটেরিয়াল বা কোনো একটা পার্টিকেল কোথায় আছে সেটা পাওয়ার প্রবাবিলিটিটা কোথায় বেশি কোথায় কম, সেটা হলো প্রবাবিলিটি ফাংশন। তো আমরা দেখতেই পাচ্ছি এই যে পটেনশিয়াল ওয়েলটা আছে, এই পটেনশিয়াল ওয়েলের কোনো একটা পজিশনে আমি ধরে নিলাম যে এইখানে একটা ইলেকট্রন আছে কি নাই, এই পজিশনটায়
বোঝাই যাচ্ছে যে এই জায়গায় পাওয়ার প্রবাবিলিটি যতটুকু, এখানে যদি আমি ইলেকট্রনটা খুঁজি তাহলে প্রবাবিলিটি বেড়ে যাবে, কারণ এখানে ভ্যালুটা হাই। আবার যদি এখানে খুঁজি তাহলে প্রবাবিলিটিটা একটু কম, আবার যদি এখানে আসি প্রবাবিলিটি আরো কম। 0 আর এ এইটুকু ডিস্টেন্সের বাইরে গিয়ে যদি খুঁজি, যে আমি এখানে খুঁজছি এই ইলেকট্রনটা বা পার্টিকেলটা আছে কিনা, তাহলে এখানে প্রবাবিলিটি একদমই জিরো, কারণ এটা বাউন্ডারির বাইরে চলে গেছে। এটা হলো প্রথম এনার্জির জন্য। তো আমরা দেখতে পাচ্ছি কি প্রথম এনার্জি লেভেলের জন্য একদম 0 আর এর মাঝামাঝি বরাবর ইলেকট্রনটা পাবার প্রবাবিলিটি হাইয়েস্ট থাকে, কিন্তু সেকেন্ড এনার্জি লেভেলেই মাঝখানে কিন্তু আবার এটার প্রবাবিলিটি জিরোর কাছাকাছি চলে গেছে। এইখানে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি বেশি হবে এই এখানে আর এখানে, তার মানে এটাকে যদি 4 ভাগ করি, এই ফার্স্ট কোয়ার্টারে এবং থার্ড কোয়ার্টারে এটার পাওয়ার প্রবাবিলিটি সবচেয়ে হাই। থার্ড লেভেলে যদি যাই তখন আবার হাই হবে এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়। তার মানে এটাকে তখন ভাগ করা হচ্ছে কয় ভাগে? 8 ভাগে। তাহলে প্রথম 8 ভাগের 1 ভাগে একবার বেশি, 8 ভাগের 4 ভাগে একবার বেশি, 8 ভাগের 7 ভাগে একবার বেশি। এটাকে আবার ভাগ করা যদি আমরা চিন্তা করি, এখানে বেশি, এখানে কম, এখানে বেশি, এখানে কম। তো প্রবাবিলিটিটা কন্টিনিউয়াসলি এভাবে চেঞ্জ হতে থাকে। সো আমরা যখন কোনো ডিভাইস নিয়ে কাজ করি, এটা যদিও ডিভাইসের অ্যাপ্লিকেশনটা তোমাদের এই কোর্সের মধ্যে কোথাও নাই, বাট পরবর্তীতে কোথাও যদি আসে তখন দেখা যায় যে এই প্রবাবিলিটিটা এই আমাদের কোন এনার্জি লেভেল নিয়ে আমরা চিন্তা করছি সেখানে কোথায় ইলেকট্রন বেশি থাকবে কম থাকবে সেটা হিসাব করে আমাদের সেই অনুযায়ী ডিভাইস ডিজাইন করতে হয়। যে আমার এমন একটা ডিভাইস হিসাব করলাম যে যেটার সেকেন্ড এনার্জি লেভেল নিয়ে আমি কাজ করছি, কিন্তু আমি ডিভাইসটা ধরে নিলাম যে এইটুকুর মধ্যে আমি সব হিসাব করব, তাহলে এখানে তো ইলেকট্রন ফ্রি নাই, তেমন খুবই অল্প থাকবে প্রবাবিলিটি থেকে আমরা দেখতে পাচ্ছি। সো সেই ডিভাইসটা খুব একটা ভালো ডিভাইস হবে না। কিন্তু আমি যদি এই ডিভাইসটা এই সেকেন্ড এনার্জি লেভেলের এই জায়গার মধ্যে হিসাব করে বের করি, তাহলে দেখা যাবে এখানে অনেক বেশি ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি হবে। সো ইলেকট্রনের মোবিলিটিও তখন আমার হাতে বেশি থাকবে। ওই যে একটু আগে যেটা বললাম, হাই ইলেকট্রন মোবিলিটি ট্রানজিস্টর। তো হেমটের কনসেপ্ট আসলে এই জায়গা থেকে আসে। তো হেমট নিয়ে আপাতত তোমাদের ওই ডিভাইস লেভেলে যাওয়ার দরকার নেই, কিন্তু ইলেকট্রন পটেনশিয়াল ওয়েলের কোন জায়গায় ইলেকট্রন বেশি থাকবে কম থাকবে সেই কনসেপ্টটা তোমরা একটু মাথায় হিসাব করে রাখো। এটা ইনফ্যাক্ট আমরা যখন স্টুডেন্ট ছিলাম এই ফিগারটা আমাদের একেবারে ম্যাটল্যাব সফটওয়্যার দিয়ে স্টেপ বাই স্টেপ করে বের করতে হয়েছিল, যে এটা আসলেই ওই একদম শোডিঞ্জার ইকুয়েশন থেকে, যে 4 নাম্বার লেভেলে গেলে এরকম একটা ওয়েভ আসলো, 4 নাম্বারে সাই এক্স স্কোয়ারের ভ্যালুটা যে এরকম আসে, এগুলো সব আমরা ম্যাটল্যাবের কোড দিয়ে করে একটা অ্যাসাইনমেন্টও জমা দিয়েছিলাম। তো আপাতত তোমাদের জন্য অত কমপ্লেক্স অ্যাসাইনমেন্ট বা অত কমপ্লেক্সের ভিতর আমি ঢুকছি না, কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার থাকলেই হবে। তো এটা কি বোঝা গেছে? এই ফিগার 3টা কোনটা দিয়ে কি বোঝানো হচ্ছে? জি স্যার, বোঝা গেছে। খুব ভালো, এখনই বুঝেছো এটা বলে আমিও আসলে খুব বুঝবো ভালো এটা। না স্যার। হ্যাঁ, তো এটা তোমাদের নিজেদের একটু পড়াশোনা করতে হবে, আর একটু পড়াশোনা করলে বা এই ভিডিওটা আবার যখন দেখবা তখন এই কনসেপ্ট গুলো আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। আজকে বা টপিকসটা এই একটু রিলেটেড, হ্যাঁ এই রিলেটেড তোমরা কিন্তু ইউটিউবেও প্রচুর ভিডিও পাবা যেখানে অ্যানিমেশন দিয়েও বোঝানো আছে। এখন তো এগুলো খুব ইজি বোঝার জন্য, এগুলো সহজ। তো তোমাদের কোথাও কমপ্লেক্সিটি থাকলে ওইখানেও একটু চেক করে দেখতে পারো, বা আমার সাথে পরবর্তীতে ডিসকাস করতে পারো। তো এটা পরে আমরা দেখে রাখবো। তো যাই হোক, এইখানে আরেকটা জিনিস একটু বলে রাখি, সেটা হলো শ্রোডিঞ্জারস ওয়েভ ইকুয়েশন ইউজ করে আমরা যে এনার্জির ভ্যালুটা পাই, এখানে অনেক বড় ডিরাইভেশন আছে। এই ডিরাইভেশনে যাচ্ছি না, একদম ফাইনাল লাইনটা চলে আসি। যে বিভিন্ন এনার্জি লেভেলে এন এর ভ্যালু 1 2 3 4 হলে সেই অনুযায়ী এনার্জির ভ্যালুটা আসে এই ইকুয়েশন থেকে। সেটা হলো এইচ কাট স্কোয়ার এন স্কোয়ার পাই স্কোয়ার বাই টুয়াইস এম এ স্কোয়ার। দেখো এখানে এইচ কাট অলরেডি কনস্ট্যান্ট তোমরা জানো। এন মানে হলো কোন এনার্জি লেভেলে আমরা এনার্জি হিসাব করছি সেটা, সেটা হলো এন। এন এর ভ্যালু 1 2 3 4 5 এরকম ডিসক্রিট ভ্যালু হবে। পাই এর ভ্যালু তোমরা জানোই 3.14156। টুয়াইস এম এ, এমটা হলো যে পার্টিকেল নিয়ে আমরা হিসাব করছি, ইলেকট্রন হলে ইলেকট্রনের ভর, অথবা অন্য পার্টিকেল নিয়ে হিসাব করলে সেই পার্টিকেলের ভর। এ মানে হলো যে পটেনশিয়াল ওয়েল নিয়ে আমরা হিসাব করব, সেই পটেনশিয়াল ওয়েলটা কতটুকু চওড়া, তার উইথ কতটুকু। যে বারবার ফিগারে আমরা যেটা দেখছি, এই যে এ হলো
এইখান থেকে এ পর্যন্ত, এই যে x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু a, এই এটাই হলো a এর ভ্যালু। তাহলে এখান থেকে আমরা একটা ম্যাথ দেখতে পারি এই ইকুয়েশনের উপর বেস করে। এক্সাম্পল 2.3, এক্সাম্পল 2.3 তে কি বলা হচ্ছে দেখো, calculate the first 3 energy levels of an electron in an infinite potential well. Consider an electron in an infinite potential well of with 5 Armstrong. তার মানে আমাদের বলে দিচ্ছে একটা ইনফাইনাইট পটেনশিয়াল ওয়েল আছে যার উইথ এর ভ্যালু হলো 5 আর্মস্ট্রং। আর্মস্ট্রং মানে 10⁻⁻10। তাহলে এটা বোঝাই যাচ্ছে 5 × 10⁻⁻10। এই যে দেখো ইকুয়েশনে এখানেও লিখেছে 5 × 10⁻⁻10। এটা যদি হয় তাহলে প্রথম তিনটা এনার্জি লেভেলের, মানে এন এর ভ্যালু একবার 1 ধরে, একবার 2 ধরে, একবার 3 ধরে, তিনটা এনার্জি লেভেলের ইএন এর ভ্যালু বের করতে হবে। তো এটা একদম সিম্পল। দেখো ম্যাথে এইচ কাট কনস্ট্যান্ট ভ্যালু জানো, এন এর ভ্যালু প্রথমবার 1 বসাবা, পাই এর ভ্যালু আমরা জানি 3.14159, সো পাই স্কয়ার বসালা, তাহলে উপরের এই অংশের ভ্যালু চলে আসলো 2 × m, m মানে হলো ইলেকট্রনের ভর, এটা অলরেডি তোমরা জানো 9.11 × -31 কেজি, এবং তার সাথে a স্কয়ার, তার মানে 5 × 10⁻⁻10 হোল স্কয়ার। তাহলে সবগুলো ভ্যালু যদি বসাও আলটিমেটলি আমাদের এই n এর ভ্যালু 1 বসালে যেটা আসবে 2.41 × 10⁻⁻19 জুল। জুল থেকে এটাকে আবার ইলেকট্রন ভোল্টে নিয়ে গেছে। ইলেকট্রন ভোল্টে নেওয়ার সিস্টেম গত ক্লাসে বলেছিলাম, এটাকে ভাগ করতে হবে কি দিয়ে, 1.6 × 10⁻⁻19। যদি এটা ভাগ করো তাহলে আলটিমেটলি 1.51 ইলেকট্রন ভোল্ট আসে। এই যে E1 যখন বসানো হলো তখন এটা। E2 এর জন্য কি সেম জিনিস, n এর ভ্যালু হবে 2। তো এখানে একটা শর্টকাট তোমরা চিন্তা করতে পারো, সেটা হলো n এর ভ্যালু ছাড়া বাকি সবগুলো ভ্যালু তো কনস্ট্যান্ট, তাই না? এই যে ইকুয়েশনে দেখো n টাই শুধু চেঞ্জ হচ্ছে, একবার 1 হবে, একবার 2 হবে, একবার 3 হবে, কিন্তু h কাট, পাই, এম, এ সবগুলো ভ্যালু ফিক্সড আছে। তাহলে আমি এই n এর ভ্যালু ছাড়া বাকি সবগুলোর ভ্যালু যদি বের করে ফেলি, এইখানে যে কাজটা করেছে দেখো, যে বাকি সবগুলো টার্মের ভ্যালু হলো 1.51, তাহলে কি n এর ভ্যালু প্রথমবার আমি 1 বসালে 1 × 1.51 ইলেকট্রন ভোল্ট, তার মানে E1 এর ভ্যালু 1.51 ইলেকট্রন ভোল্ট। সেকেন্ড টাইমে কি n এর ভ্যালু 2 বসালে এটা হয়ে যাবে 4 গুণ, তার মানে 1.51 এর 4 গুণ আসলো 6.04 ইলেকট্রন ভোল্ট। n এর ভ্যালু 3 বসালে এটা হয়ে যাবে 9 গুণ, তাহলে 9 × 1.51, তার মানে E3 = 13.59 ইলেকট্রন ভোল্ট। তো বারবার সম্পূর্ণ হিসাবটার জটিলতায় যাবার দরকার নাই, n ছাড়া বাকি অংশের ভ্যালু বের করবা, করে n এর ভ্যালুটা শুধু একবার 1, একবার 2, একবার 3 বসালে যেই ভ্যালু আসে সেটাই হলো আমাদের এই ই এর E1, E2, E3 তিনটা ভ্যালু চলে আসবে। এটা হলো আমাদের এক্সাম্পল 2.3। তাহলে আমরা কি শর্ডিঞ্জারস ওয়েভ ইকুয়েশনের দুইটা কিন্তু অলরেডি দেখে ফেললাম। প্রথমটা দেখলাম কি, প্রথমটা ছিল ফ্রি স্পেসে থাকলে কি হয়, সেকেন্ডটা দেখলাম ইনফাইনাইট পটেনশিয়াল ওয়েলে থাকলে কি হয়। এরপরে যেটা আছে অ্যাপ্লিকেশন সেটা হলো স্টেপ পটেনশিয়াল। স্টেপ পটেনশিয়াল বলতে বোঝানো হচ্ছে, স্টেপ মানেই জানো একটা ধাপ, তার মানে এই যে এখানে দেখো যে এরকম যে একটা স্টেপ পটেনশিয়াল হলো এরকম যে একটা রিজন হবে যেখানে এনার্জির ভ্যালুটা 0, আর সেকেন্ড ধাপে গিয়ে একটা সিঁড়ির মতন ধরো চিন্তা করে, যে সিঁড়ির লেফট সাইডের এটার ভ্যালু 0, রাইট সাইড এটার ভ্যালু V0, এবং এটা ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে, এটার কোনো শেষ নাই। স্টেপ পটেনশিয়াল বলতে যেটা বোঝানো হয় এটা কোথাও শেষ হবে না, এটা এভাবে চলতেই থাকবে যতদূর আছে ইনফিনিটি পর্যন্ত এটার ভ্যালু। আর লেফট সাইডেও এটার ভ্যালু 0 যে আছে, 0 ভ্যালুরও কিন্তু কোনো শেষ নাই, এটার ভ্যালু একদম ইনফিনিটি পর্যন্ত এদিকে আছে। তাহলে এটাকে বলা হচ্ছে স্টেপ পটেনশিয়াল। স্টেপ পটেনশিয়ালের ক্ষেত্রে যে জিনিসটা বলা হয় যে আমার একটা ইলেকট্রন যদি আমি চিন্তা করি যে এই দিক থেকে একটা পার্টিকেল আসছে, এখানে আসলো, এসে তো এখানে বাধা পাবে। ইলেকট্রনিক্সে ইলেকট্রন বা যে কোনো পার্টিকেল বা এই কোয়ান্টাম মেকানিক্সের একটা কথা হলো আলটিমেট বাধা বলে কোনো কিছু নাই, যে এর ভেতরে এটা ঢুকে যেতে পারে তার একটা প্রবাবিলিটি থাকেই। তাহলে সেই প্রবাবিলিটিটা কত সেটা এই শ্রোডিঞ্জারস ওয়েভ ইকুয়েশন হিসেব দিয়ে বের করা হয়েছে, যে এখানে ভিতরে যে ঢুকবে, যেটা বাধা পেয়ে, এখানে নরমালি কি হবে যে বাধা পেলে আসলে ঘটনাটা যেটা হয় যে এখানে যদি বাধা পায় তাহলে কি এটা আলটিমেটলি ফেরত এসে এদিকে চলে আসবে রিফ্লেক্ট করে। তো এটাকে বলা হয় ইনসিডেন্ট
পার্টিকেল, আর যেটা বাধা পেয়ে ফেরত চলে আসলো সেটাকে বলা হয় রিফ্লেক্টেড পার্টিকেল। তো ইনফাইনাইট পটেনশিয়াল ওয়েলের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটা হলো, যেহেতু এটার উইথ ইনফিনিটি, যেটার কোনো শেষ নাই, সো এখানে আসলে এটাকে ভেদ করে যাওয়া পসিবল না। তো আলটিমেটলি এই অনেক হিসাব নিকাশ করে যে রেজাল্টটা আসে সেটা হলো রিফ্লেকশনের প্রবাবিলিটি, এই যে আর, রিফ্লেকশনের প্রবাবিলিটি হলো টি। তার মানে এটা অবশ্যই রিফ্লেক্ট করেই আসবে, এটার ভিতরে ঢোকার কোনো পসিবিলিটি নেই। ভিতরে ঢুকলে আমরা বলতাম টানেলিং। তার মানে টানেলিং প্রবাবিলিটি হলো 0, রিফ্লেকশন প্রবাবিলিটি হলো 1, যদি এটা এই পটেনশিয়াল স্টেপ হয়, যে এই যেটা উপরে দেখে আসলাম, মোট কথা হলো যখন এই উইথটা একদম ইনফিনিটি পর্যন্ত চলে যাবে, এটা হলো আমাদের সেই ক্ষেত্রে যেটা পার্টিকেল অবশ্যই রিফ্লেক্ট করে আসবে, সেটা কখনোই টানেল করে ভেতরে যেতে পারবে না। এখন এর পরের অ্যাপ্লিকেশন এসে যেটা বলছে, স্টেপ পটেনশিয়ালের অ্যাপ্লিকেশনটা এই পর্যন্তই, যে এখানে আমরা মেইন কথা যেটা বুঝলাম যে রিফ্লেকশন প্রবাবিলিটি হলো 1 এবং টানেলিং প্রবাবিলিটির ভ্যালু হলো 0। এটা মাঝখানে কোথাও লেখা আছে দেখবা, যে টানেল হবে, এটার মানে হয় টানেল হবে অথবা রিফ্লেক্টেড হবে। তো রিফ্লেক্টেড যদি 1 হয়ে যায় তাহলে টানেল হবে, তার প্রবাবিলিটি তো 0 অবশ্যই। তো এটা ওই পর্যন্ত গেল। এখন যেটা বলছে সেটা হলো পটেনশিয়াল ব্যারিয়ার, 4 নাম্বার অ্যাপ্লিকেশন শ্রোডিঞ্জারস ওয়েভ ইকুয়েশন। পটেনশিয়াল ব্যারিয়ারের ক্ষেত্রে কি দেখো, ঠিক স্টেপ পটেনশিয়ালের মতোই আছে, যে এটা 0-র এইদিকে, এটার ভ্যালু একদম ইনফিনিটি পর্যন্ত 0। পটেনশিয়াল ব্যারিয়ারে কি বলা হচ্ছিল, যে এটা সরি পটেনশিয়াল ব্যারিয়ার না, স্টেপ পটেনশিয়ালে বলা হচ্ছিল এটার ভ্যালু একদম ভি নট থাকবে ইনফিনিটি পর্যন্ত। এটা হলো স্টেপ পটেনশিয়ালে বলা হয়েছিল জাস্ট আগের টপিকে। এখন যেটা বলা হচ্ছে এই জিনিসটা ইনফিনিটি পর্যন্ত যাবে না, এটারও একটা নির্দিষ্ট সীমা থাকবে, ওই উইথের পরে গিয়ে এটা আবার 0-তে চলে আসবে। এই সীমাটা এখানে বলে দেওয়া হচ্ছে যে লেফটের বাউন্ডারি হলো 0, রাইটের বাউন্ডারি হলো এ। তাহলে এখন রিজন হয়ে গেল তিনটা, আর ইকুয়াল টু 1, আর ইকুয়াল টু 2, মানে রিজন 1, রিজন 2, রিজন 3। ঠিক আছে, এখন যেটা হবে, এর আগের ক্ষেত্রে কি হচ্ছিল, যে আমরা দেখলাম যে একটা ইনসিডেন্ট পার্টিকেল যদি আসে, সেই ইনসিডেন্ট পার্টিকেল অবশ্যই রিফ্লেক্ট করে চলে আসছিল, যেহেতু এটা ভিতরে ঢোকার কোনো সুযোগ পাচ্ছে না, এটা রিফ্লেক্টই হবে 100% শিওর, 1 আসলো ভ্যালুটা। এখন যেটা হবে, এখানে কিছু প্রবাবিলিটি থাকবে রিফ্লেক্ট হয়ে আসার, কিছু প্রবাবিলিটি থাকবে এটার মধ্যে দিয়ে টানেল করে আবার এই পাশে চলে আসে। এটা 2 রকম প্রবাবিলিটি থাকবে, এবং টানেলিং প্রবাবিলিটি কত হবে সেই জিনিসটাই আমরা এখন এখানে দেখছি। এই শ্রোডিঞ্জারস ওয়েভ ইকুয়েশন থেকে টানেলিং প্রবাবিলিটিটাই বের করা হয়েছে, এবং টানেলিং প্রবাবিলিটিকে প্রকাশ করা হচ্ছে টি দিয়ে। এই যে দেখো এখানে দেখানো হচ্ছে যে একটা পার্টিকেল আসলো, পার্টিকেলটা এসে টানেল করে এই পাশে আবার চলে আসলো, এবং টানেলিং প্রবাবিলিটিটার ভ্যালু কত, টি ইকুয়াল টু 16 ই বাই ভি নট ইন্টু 1 মাইনাস ই বাই ভি নট ইন্টু ই টু দি পাওয়ার, এক্সপোনেনশিয়াল মানে তো ই টু দি পাওয়ার মাইনাস 2k2a। কে2টা কি জিনিস, কে2-র ভ্যালুটা উপরে বলে দিয়েছে দেখো, কে2 মানে হলো রুট ওভার ওয়াই সেম বাই এইচ কাট স্কোয়ার ভি নট মাইনাস ই। তাহলে এই জায়গায় কোন জিনিসটার কি জিনিস দেখো, আগে আমাদের প্যারামিটার গুলো বুঝতে হবে। এম মানে হলো যে পার্টিকেল নিয়ে হিসাব করছি সেটার মাস, অনেকবার আমরা দেখেছি সাধারণত ইলেকট্রন নিয়ে বেশি হিসাব করি, সো ইলেকট্রনের ভর কত সেটা। এইচ কাট কনস্ট্যান্ট। ভি নট মানে হলো এই যে আমাদের ব্যারিয়ারটা যে আছে, ব্যারিয়ারের হাইট, এটা হলো ভি নট, যেখানে বলেই দেওয়া আছে ব্যারিয়ারের হাইট। আর ই মানে হলো যে পার্টিকেলটা এখানে আসলো, যে পার্টিকেলটা এখান থেকে আসছে, এই পার্টিকেলের নিজের যে এনার্জি ছিল সেই এনার্জিটা হলো ই। তার মানে যেই এনার্জি নিয়ে এসে পার্টিকেলটা এই ব্যারিয়ারের সাথে এসে ধাক্কা খাবে, সেটা হলো ই। তো এই 4টা ভ্যালু যদি বসাও, কে2 এর ভ্যালু চলে আসবে। আর এই ইকুয়েশনে দেখো কে2 এর ভ্যালু জানো, এ মানে হলো এই ব্যারিয়ারের উইথ কতটুকু প্রস্থ সেটা, তো এখান থেকে এই ভ্যালুটা বের করতে পারবা। ই আর ভি নট অলরেডি তোমরা জানো, এখানেও ই আর ভি নট জানো। আর এখানে টি ইকুয়াল টু 16 ই বাই ভি নট ইন্টু 1 মাইনাস ই বাই ভি নট এক্সপোনেনশিয়াল মাইনাস 2 কে2a।
বোঝা গেছে? তো এই ইকুয়েশন দিয়ে আলটিমেটলি আমাদের একটা ম্যাথ আছে 2.5। দেখো 2.5 এ কি বলা হচ্ছে, ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি অফ এন ইলেকট্রন। এই যে দেখো শুরুতে বলে দিচ্ছি ইলেকট্রন, তার মানে ইলেকট্রনের মাস আমরা জানি। টানেলিং থ্রু এ পটেনশিয়াল ব্যারিয়ার, একটা পটেনশিয়াল ব্যারিয়ার দিয়ে টানেল করে যাবে, সেই প্রবাবিলিটিটা বের করতে হবে। তার মানে বের করতে হবে টি এর ভ্যালু কত। বলা হচ্ছে যেটা যে ইলেকট্রনের নিজের এনার্জি, অর্থাৎ এই যে এখানে যে ই আছে, ই এর ভ্যালুটা হলো 2 ইলেকট্রন ভোল্ট। যে পটেনশিয়াল ব্যারিয়ারটা আছে, সেই পটেনশিয়াল ব্যারিয়ারের হাইট বা সেই পটেনশিয়াল ব্যারিয়ারের ভ্যালু, ওই যে উপরে যে ফিগার দেখে আসলে যে এই পটেনশিয়াল ব্যারিয়ারের হাইট যেটা ভি নট ইকুয়াল টু 20 ইলেকট্রন ভোল্ট, আর উইথ হলো 3 আর্মস্ট্রং। তার মানে এটার যে প্রস্থ হলো 3 আর্মস্ট্রং। এই তিনটা ভ্যালু যদি দেয়া থাকে আলটিমেটলি আমরা ইকুয়েশনটা থেকে বের করতে পারবো। দেখো যে কে এর ভ্যালু আমরা বের করবো, কে টুর ভ্যালু, এম এর ভ্যালু 9.11 ইন্টু 10⁻⁻31 কেজি, ভি নট এর ভ্যালু দেওয়া আছে 20, ই এর ভ্যালু দেওয়া আছে 2। তাহলে 20 - 2, এই দেখো ইলেকট্রন ভোল্টে আছে দেখে এটাকে জুলে নিয়ে যাওয়া হলো। স্ট্যান্ডার্ড হলো আমরা জুলে নিয়ে সব কাজ করব, রেজাল্টটাকে আবার ইলেকট্রন ভোল্টে নিয়ে আসবো। তাহলে কি 20 - 2 মানে হলো 18 ইলেকট্রন ভোল্ট। তো 18 ইলেকট্রন ভোল্টকে জুলে নিয়ে গেলে কি 1.6 ইন্টু 10⁻⁻19 দিয়ে গুণ করে দিলাম, ডিভাইডেড বাই এইচ কাট স্কোয়ার। এইচ কাটের ভ্যালুটাকে স্কোয়ার করে দিলাম। সো আলটিমেটলি আমাদের কে টুর ভ্যালু আসলো 2.17 ইন্টু 10⁻10 পার মিটার। এটার ইউনিট হলো পার মিটার। এটা হিসাব করলেও তোমরা বের করতে পারবা পার মিটার ভ্যালু আসে। তাহলে টানেলিং এর ভ্যালু কত হবে? টানেলিং এর ভ্যালু হলো 16, ই এর ভ্যালু কত 2/20 মানে কত 0.1। এই দেখো 16 ইন্টু 0.1, এখানে কি 1 মাইনাস আবারও 0.1, তাহলে এই যে এখানে 1 মাইনাস 0.1 ই টু দি পাওয়ার মাইনাস 2 কে টু এ। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 2 কে টুর ভ্যালু এই যে অলরেডি আমরা উপরে বের করলাম, যেটা এই যে কে টুর ভ্যালু, এই যে কে টু ইন্টু এ, এর ভ্যালু হলো 3 আর্মস্ট্রং বলে দেওয়া আছে। তাহলে 3 ইন্টু 10⁻⁻10, এটা যদি ক্যালকুলেট করো আলটিমেটলি আমাদের রেজাল্ট আসলো টানেলিং প্রবাবিলিটি, এটা হলো 3.17 ইন্টু 10⁻⁻6। তার মানে একটা ইলেকট্রন এইরকম অবস্থায় যদি থাকে যেখানে ব্যারিয়ার হাইট হলো 20 ইলেকট্রন ভোল্ট আর ইলেকট্রনটার নিজের এনার্জি হলো 2 ইলেকট্রন ভোল্ট, তাহলে সেটা টানেলিং করে যাবে সেই প্রবাবিলিটি কত 10⁻, মানে 3.17 ইন্টু 10⁻⁻6, এটা হলো আমাদের প্রবাবিলিটিটা। তো দেখতেই পাচ্ছ 10⁻⁻6 মানে কি একেবারেই ছোট একটা প্রবাবিলিটি যে সরি ইলেকট্রনটা টানেল করে যাবে কিনা। বাট এখানে একটা জিনিস সবসময় খেয়াল রাখবা, আমরা যখন কোনো ডিভাইস নিয়ে কাজ করি, যে হেমট বলি বা মসফেট বলি বিজেটি বলি, যে কোনো ডিভাইসের ক্ষেত্রেই যখন চ্যানেল দিয়ে কোনো ইলেকট্রন ফ্লো করে, সেই ইলেকট্রনের ঘনত্ব পার কিউবিক সেন্টিমিটারে সাধারণত থাকে 10⁻15 থেকে 20, 15 থেকে 20 এই রেঞ্জে, কম হলে 15 বেশি হলে 20, এই রেঞ্জে আমাদের থাকে ইলেকট্রনের ডেনসিটি। তাহলে যদিও একটা ইলেকট্রনের যাবার প্রবাবিলিটি 10⁻⁻6, কিন্তু যখন আমি এতগুলো ইলেকট্রন নিয়ে চিন্তা করব যে প্রত্যেক, ধরো এখানে কি হচ্ছে 10⁻⁻6 বলতে বোঝানো হচ্ছে যেটা যে প্রত্যেক, ধরে নিলাম 10 লক্ষ ইলেকট্রনের মধ্যে একটা 3টা করে ইলেকট্রন টানেল করবে, আমাদের এই ক্যালকুলেশন থেকে যেটা আসলো 10 লক্ষ ইলেকট্রন এসে ওই ব্যারিয়ারের সাথে ধাক্কা খাচ্ছে, 10 লক্ষের মধ্যে 9,99,997টাই কিন্তু ফেরত চলে আসবে, মাত্র 3টা টানেল করে ভেতরে ঢুকবে। কিন্তু টোটাল সংখ্যাটা যেহেতু অনেক বড়, আলটিমেটলি টোটাল ইলেকট্রন কিন্তু টানেল করে ভিতরে চলে যাবে, এই সংখ্যাটা একেবারে ছোট না, 10⁻9 এর কাছাকাছি থাকবে। তুমি যদি 10⁻15 চিন্তা করি লোয়েস্টটা, তখনও 10⁻15 কে যদি আমরা 10⁻⁻6 দিয়ে গুণ করি তাহলে কত 10⁻9 থাকে। তার মানে ইলেকট্রন ভিতরে চলে যাবে, সেই সংখ্যাটাও কিন্তু 1 কিউবিক সেন্টিমিটারের মধ্যে 10 কোটির উপরে আসে। 10⁻9 মানে কত 10 কোটি।
তাহলে 10 কোটির বেশি ইলেকট্রন ভিতরে চলে যাচ্ছে। প্রবাবিলিটি কম হলেও টোটাল ইলেকট্রনের সংখ্যা যেহেতু অনেক হাই, সো আলটিমেটলি আমাদের এই ব্যারিয়ার ভেদ করে যে চলে যাবে ইলেকট্রন, এই সংখ্যাটাও অনেক হাই হবে। বুঝা গেছে? দেখো, শোডিঞ্জারস ওয়েভ ইকুয়েশনটা আজকে আমরা আলোচনা করলাম। শোডিঞ্জারস ওয়েভ ইকুয়েশনের সাথে এটার 4টা অ্যাপ্লিকেশন আমরা দেখলাম। তো আপাতত আজকের ক্লাসে আমি আর পরের অংশে ঢুকছি না, শুধু শোডিঞ্জারস ওয়েভ ইকুয়েশন নিয়ে রাখলাম যে এটা কি জিনিস, কিভাবে এটার টাইম ডিপেন্ডেন্ট থাকে, টাইম ডিপেন্ডেন্ট থেকে কিভাবে টাইম ইন্ডিপেন্ডেন্টে আসলো, এবং টাইম ইন্ডিপেন্ডেন্টের যে শোডিঞ্জারস ওয়েভ ইকুয়েশন যে আসে সেটার আসলে ফিজিক্যাল মানে কি, সেটার কন্ডিশন গুলা কি কি দেখলাম, এবং তার 4টা অ্যাপ্লিকেশন। একটা হলো ফ্রি স্পেসে কি হয়, ইনফাইনাইট পটেনশিয়াল ওয়েলে কি হবে, স্টেপ ব্যারিয়ার স্টেপ পটেনশিয়ালে কি হবে, আর পটেনশিয়াল ব্যারিয়ারের ক্ষেত্রে কি হবে। 4টা জায়গায় এটার অ্যাপ্লিকেশনটা সম্পর্কে আলোচনা করা হলো। তো এই নিয়ে কারো যদি কোনো কোয়েরি থাকে বলতে পারো। আপাতত আজকে আর আমি পরের টপিকে ঢুকবো না, শুধু শোডিঞ্জারস ওয়েভ ইকুয়েশনটাই আজকে থাকবে। কি কারো কোনো কোয়েশ্চেন নাই আপাতত? স্যার এটা ভালো করে দেখতে হবে, বোঝার আছে তো। হ্যাঁ, এটা বোঝার আছে। আর তোমরা একটা কাজ করবা, সেটা হলো আমি তো এই তোমাদের গত ক্লাসের ভিডিওটার কথা যেটা বললা, এটা আমি আগামীকাল অফিসে বসে এটা একটু ঠিকঠাক করবো। জি স্যার। সাথে আরেকটা জিনিস তোমাদের অ্যাসাইনমেন্ট দিব, সেটা হলো এই প্রথম যে ডিরাইভেশনটা আমরা করলাম, টাইম ইন্ডিপেন্ডেন্ট থেকে টাইম ডিপেন্ডেন্ট থেকে টাইম ইন্ডিপেন্ডেন্ট, এই জিনিসটা তোমরা ফ্রেশ ভাবে নিজেদের খাতায় করে একটা সাবমিট করবে। ঠিক আছে? স্যার এখানে ভিতরে অলরেডি করে দেওয়া আছে, এখানে স্যার অলরেডি করে দেওয়া আছে। দু একটা স্টেপ আমি কথা শুনতে পাচ্ছি না ক্লিয়ার। ভিতরে যে লেখাগুলো বিস্তারিত সবগুলো লেখা লাগবে, তাই বলতেছিলাম। না, বিস্তারিত লেখা লিখতে হবে না, শুধু ইকুয়েশনের লাইনগুলাই লিখবা। তোমাদের কাজ হলো সব ইকুয়েশনের লাইনগুলো লিখবা, কোনটা দিয়ে কি বোঝানো হয় সেটার নোট থাকবে অবশ্যই। এবং এখানে মাঝে মাঝে দেখবা দু একটা লাইন একটু স্কিপ করে গেছে, যে এক লাইন থেকে আরেক লাইনে গেল, অত ডিটেইলে দেখায় না, ওই একটা দুইটা লাইন মাঝখানে তোমরা অ্যাড করে দিবা। জি স্যার। ঠিক আছে? জি স্যার। সো এই ডিরাইভেশনটাকে তোমরা ফ্রেশ ভাবে নিজেদের খাতায় করে এটা রেখে দিলে তোমরা পরীক্ষার সময় তখন সুবিধা হবে। যে এখানে যেহেতু বইতে অনেক স্কিপ করে করে যায়, আমি যেটা বললাম ওই অনুযায়ী ডিরাইভেশনটা তোমাদের কাছে তখন রেডি থাকবে। ঠিক আছে? তাহলে আজকে আপাতত এই পর্যন্তই রাখছি। আর নেক্সট উইকের কথা যেটা বললাম, নেক্সট উইকের আমার ক্লাসটা যদি আমি শনিবার ছাড়া অন্য কোনো দিন নেই, তাহলে এটা একটু আমি আগে কন্ট্যাক্ট করবো তোমাদের সাথে। আর শনিবার যদি টাইম মতন হয় তো হলোই। ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আপাতত আমি আজকেরটা এখানে ক্লোজ করে দিচ্ছি।